আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু বর্ণমালা একাডেমি। আজকে আমাদের তাপ ও তাপমাত্রা বা নবম শ্রেণীর বিজ্ঞান এই বইটার দ্বিতীয় অধ্যায়ের লাস্ট লেকচার। আর তোমরা যদি একসাথে পুরো লেকচার দেখে থাকো তাহলে হচ্ছে ফুল লেকচার, মানে সর্বশেষ টপিক এটা হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা তাপ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। সো তাপগতিবিদ্যা নামে হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপার বইতে ফুল একটা অধ্যায় আছে। এখানে জাস্ট অল্প কিছু জিনিস ঢুকাইছে। এতক্ষণ পর্যন্ত যা পড়ছো সবগুলো হচ্ছে ওই যে ইন্টারে থার্মোডাইনামিক্স পড়বা ওই অধ্যায়ের ভিতরে থাকবে। বাট স্পেসিফিক তাপ নিয়ে যেই অধ্যায় বা তাপ নিয়ে পদার্থবিজ্ঞানের যেই শাখায় আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স বলে। অনেক আগে যখন তাপ সম্পর্কে আসলে মানুষের কোনো ধারণা ছিল না, তখন হচ্ছে তাপ এবং শক্তিকে একইভাবে দেখা হইতো না। তাপ থেকে শক্তিতে রূপান্তর বা শক্তিকে তাপে রূপান্তর এইভাবে হচ্ছে চিন্তা করতো না। সো অনেক আগে মানুষ চিন্তা করতো ক্যালোরিক নামে একটা পদার্থ থেকে অন্য পদার্থে ক্যালোরিক নামে একটা বস্তুর আদান প্রদান হয়, এই জন্য হচ্ছে আসলে বস্তুর তাপমাত্রা চেঞ্জ হয়, মানুষ এটা চিন্তা করতো। বাট ইনি হচ্ছেন বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড। উনি এক সময় কামানের নল, যেটা হচ্ছে একটা মেটাল, সেটা একটা ছিদ্র করার সময় টের পেলেন যে যেটা দিয়ে ছিদ্র করছেন সেইটাও গরম হচ্ছে এবং কামানের নলটাও গরম হচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে ক্যালোরিক যদি এক পদার্থ থেকে অন্য পদার্থে যায়, মানে এক পদার্থ থেকে অন্য পদার্থে গিয়ে যদি তাপমাত্রা বৃদ্ধি করে, তাহলে কামানের নল যদি গরম হয় তাহলে তো আমি যেটা দিয়ে ছিদ্র করছি এই জিনিসটা ঠান্ডা হওয়ার কথা, বা আমি যেই জিনিসটা দিয়ে ছিদ্র করছি সেইটা যদি গরম হয় তাহলে কামানের নলটা তো আরও ঠান্ডা হওয়ার কথা। মানে একটা জিনিস থেকে, একটা পদার্থ থেকে অন্য পদার্থে ক্যালোরিক নামে একটা বস্তুর আদান প্রদান ঘটবে, এই জন্য আসলে তাপের পরিবর্তন ঘটবে বা তাপমাত্রার পরিবর্তন ঘটবে। মানুষ এইভাবে আসলে চিন্তা করতো। সো উনি সর্বপ্রথম এইটার ব্যাপারে চিন্তা করছেন যে আসলে এই ব্যাপারটা মিথ্যা, ক্যালোরিক নামে কোনো কিছুর আসলে আদান প্রদান ঘটে না। আমরা জানি তাপ আসলে এক প্রকার শক্তি। সো শক্তির সব কিছু ফর্মুলা দিয়ে এটাকে আসলে এক্সপ্লেন করা যায়। এরপরে এই যে তাপগতিবিদ্যার অনেক অবদান আছে, তাপগতিবিদ্যা অনেকে বিজ্ঞানীর অবদান আছে, যেমন হচ্ছে এই যে কি বলে, উনি হচ্ছে জেমস প্রেসকট জুল, মেবি ওনার নাম জেমস জুল যেই বলি, উনি হচ্ছে তাপগতিবিদ্যা অনেক অবদান রাখছে। তারপর হচ্ছে সাদি কার্নো ইঞ্জিন, আমরা যেই ইঞ্জিন ইউজ করি না, ওইটার হচ্ছে মূল ভিত্তি একজন তৈরি করে দিয়েছিলেন। যেই ইঞ্জিনগুলো আমরা হচ্ছে পেট্রোল ডিজেল দিয়ে যেই ইঞ্জিনগুলো চালাই, সেগুলো হচ্ছে এই সাদি কার্নোর যে কার্নো ইঞ্জিন, ওই থিওরির উপর ভিত্তি করে বানানো বা ওইটা দিয়ে এক্সপ্লেন করা যায়। আরও অনেকের অবদান আছে, আমি কয়েকটা নাম বলি, কেলভিন, জুল, ক্লাসিয়াস, এরকম আরও অনেক বিজ্ঞানী তাপগতিবিদ্যা অবদান রাখছেন। সো এরপরে কি আছে, এরপর হচ্ছে বিজ্ঞানী জুল একটা পরীক্ষা করছিলেন। পরীক্ষাটায় উনি হচ্ছে ওই যে শক্তি সর্বভৌমত্ব নীতি ওইটাই আসলে এক্সপ্লেন করছেন। ব্যাপারটা এরকম, এইখানে দেখো এখানে একটা পাখা আছে আর এটা কিন্তু ঘোরে, আমি এটা সবগুলোই আমি তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, বাট এইটার কোনো ভিডিও আমি ইউটিউবে পাইনি। জাস্ট একেবারে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি এরকম কোনো ভিডিও ইউটিউবে পাইনি, এই জন্য অ্যাড করতে পারিনি। তো এইখানে হচ্ছে একটা ভরযুক্ত জিনিস দেওয়া আছে। এখন দেখো এইখানে যদি তুমি একটা ভর ঝুলাই দাও এবং এইটা যদি ঘোরে এবং এইখানে হচ্ছে তারগুলো পেঁচানো, সো এখন যদি এইটাকে ধরে টান দাও বা এটাকে বস্তুটাকে ছেড়ে দাও, তাহলে কি হবে? ভরের কারণে এটা নিচের দিকে নামবে না, নিচের দিকে নামলে এই দড়িতে টান পড়বে এবং এইটা ঘোরা শুরু করবে। সো এইটা যদি ঘোরা শুরু করে তখন কি হবে? এখানে আলোড়ন সৃষ্টি হবে বা এইটার ভিতরের এই যে তরল পদার্থটার ভিতরের এখানে যে তরলের অণুপরমাণুগুলোর ভিতর সংঘর্ষ বাড়বে, কারণ এইখানে হচ্ছে এটা গতিশীল হলো, সো সংঘর্ষটা বাড়বে। সো এক্ষেত্রে কী হলো, এইখানে ঝোলানো অবস্থায় থাকার কারণে ওর ভিতর একটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে, তাই না? আমরা শক্তির ফর্মুলা যখন পড়ছি ফার্স্ট চ্যাপ্টার তখন কী পড়ছিলাম যে উপরে রাখলে, স্বাভাবিক অবস্থান থেকে উপরে রাখলে তখন বিভব শক্তির একটা চেঞ্জ হয়, বিভব শক্তি সঞ্চিত হয়। সো বিভব শক্তি যখন সঞ্চিত হলো, এটাকে যখন ছেড়ে দিলাম তার মানে কি এটা গতিশক্তিতে কনভার্ট হলো বা শক্তির একটা কনভার্সন তৈরি হলো। সো এখন এইখান থেকে এখানে আসার কারণে এই যে বিভব শক্তির যে চেঞ্জ হলো, বিভব শক্তির যেই চেঞ্জটা হইলো, এইটার কারণে এইখানে তাপমাত্রার চেঞ্জ হবে। কারণ কি? কারণ হচ্ছে এইখানে এই যে বিভব শক্তিটা চেঞ্জ হইলো, এই বিভব শক্তি এটা তাপক এক প্রকার শক্তি। সো যেই পরিমাণ বিভব শক্তি চেঞ্জ হলো ঠিক সেম পরিমাণ তাপ শক্তি এইটার ভিতর ঢুকবে। সো তাপ শক্তি যেহেতু ঢুকে এখানে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। সো এখানে আসলে এরকম ধরা হয়েছে যে আশেপাশে আসলে শক্তির কোনো ক্ষয় হবে না বা অপচয় হবে না। আসলে ব্যাপারটা এরকম না, অনেক শক্তি অপচয় হয় এখানে। বাট এটা বোঝানোর জন্য উনি হচ্ছে এই থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টটা করছেন যে এইটা ছেড়ে দেওয়ার ফলে, ভরযুক্ত বস্তুটা ছেড়ে দেওয়ার ফলে ওর বিভব শক্তিতে যে চেঞ্জ আসবে সেই পরিমাণ শক্তি, সেই পরিমাণ তাপ শক্তি এটার ভিতরে ইনপুট হবে। সো সেই পরিমাণ তাপ শক্তি ইনপুট হওয়ার ফলে এটার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আশা করি জুলের পরীক্ষা বা জুলের এক্সপেরিমেন্টটা তোমরা বুঝছো। এরপর কি আছে? এরপর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তাপগতিবিদ্যার আরও একটা সূত্র আছে যেটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা একটু দেখে আগে। ধরো আমার কাছে দুইটা বস্তু আছে,
এখন এই দুইটা বস্তু যদি তাপীয় সমতায় থাকে, তাপীয় সমতায় মানে কি, তাপীয় সমতায় মানে তাপমাত্রা এক থাকবে, এই দুইটা বস্তুর তাপমাত্রা এক থাকবে। এখন এই দুইটা বস্তুর তাপমাত্রা যদি এক থাকে তার মানে এদের ভিতর কোনো তাপের আদান প্রদান ঘটবে না। তাপের আদান প্রদান কেন ঘটে না? কারণ তাপমাত্রা এক। সো এটাকে বলে তাপীয় সাম্য অবস্থা। এই দুইটা বস্তু যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে এই দুইটা বস্তুই তৃতীয় আর একটা বস্তুর সাথেও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এখন আমি যদি এমন তৃতীয় আর একটা বস্তু আনি, এই যে তৃতীয় আর একটা বস্তু আনি, এখন এইটার সাথে যদি লাগাই তখন কি হবে? এইটা যদি তাপের আদান প্রদান না ঘটে তখন এই বস্তুটার সাথেও তাপের আদান প্রদান ঘটবে না। সেইটাই বলছে যে কোনো দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকলে এবং নতুন আর একটা বস্তুর সাথে এইটা যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে এইটাও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। সো আবার অন্যভাবে ব্যাখ্যা করতে পারি যে দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকলে এবং নতুন আর একটা পদার্থের সাথে যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে হচ্ছে এই দুইটা পদার্থের তাপমাত্রা এক বা এই দুইটা বস্তুর তাপমাত্রা এক। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই প্রথম সূত্রটাকে আসলে শক্তির নিত্যতা সূত্রই বলা যায়। শক্তিকে যেমন তাপ, অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। ওই যে জুলের এক্সপেরিমেন্টে একটু আগে যেটা দেখলাম যে যতটা বিভব শক্তির চেঞ্জ হয়েছে পুরোটাই হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাপ শক্তিতে রূপান্তরিত মানে শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। এইখানে আসলে এই যে শক্তি সৃষ্টি এবং ধ্বংস করা যাবে না, কিন্তু এখানে যে শক্তির অপচয়গুলো হবে সেগুলোকে হচ্ছে ইগনোর করা হয়েছে এখানে। এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এটাকে আসলে অনেক বিজ্ঞানী অনেকভাবে মানে ব্যাখ্যা করছে, বাট এখানে তোমাদের সহজভাবেই লিখছে যখন একটা শক্তিতে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন সবসময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এই যে একটু আগে যেটা বললাম যে শক্তিটা একটু অপচয় হয়। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আসলে এটাকে ইগনোর করেছে, দ্বিতীয় সূত্রে এইটা কি বলা হয়েছে যে যখন কোনো শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয় তখন সবসময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় কখনোই পৌঁছানো সম্ভব নয়। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। এটাও কিন্তু একেবারে একজন একরকম বলে না, এটাও বিভিন্নজন বিভিন্নভাবে বলছে। সো এগুলোর বিষয়ে বিস্তারিত যেহেতু নাই এই জন্য আমি বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না, আশা করি এটা বুঝছো। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কি বলে? শক্তির নিত্যতার সূত্রই বলে। এবং দ্বিতীয় সূত্র কি বলে? যে একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হলে কিছু শক্তি অপচয় হয় বা খানিকটা শক্তি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। এবং তৃতীয় সূত্র কি বলে? পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। সো এই হচ্ছে আমাদের ক্লাস থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। এবং এই যে পুরো অধ্যায়টা তাপ ও তাপমাত্রা, হিট অ্যান্ড টেম্পারেচার, এই অধ্যায়ের ক্লাস। আশা করি কোথাও কোনো ধরনের প্রবলেম হয়নি। যদি প্রবলেম হয়ে থাকে আমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমার ক্লাসের ভিতরে তো ভুল থাকতে পারে। যদি কোনো ধরনের ভুল থাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো কোশ্চেন থাকে যেটা বুঝতে না পারো অবশ্যই আমাদের গ্রুপে কমেন্ট করে জানাবা বা গ্রুপে পোস্ট করে জানাবা, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এবং ক্লাসের বিষয়ে যদি কোনো ধরনের ওপিনিয়ন থাকে আমরা কীভাবে ভালো করতে পারি বা ক্লাস কেমন লাগছে তোমাদের কাছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। সো এই তো, আর হচ্ছে একটু চিল কম করো, একটু পড়াশোনা করো। লাইফে পড়াশোনা আসলে দরকার আছে, একেবারে সারাক্ষণ চিল করে আসলে লাভ নাই। আর একটা হচ্ছে এই যে আমাদের গ্রুপ নাকি তোমরা অনেকে খুঁজে পাও না, এই হচ্ছে আমাদের গ্রুপ। সো এই যে বর্ণমালা স্কোয়াড, এই গ্রুপটা আমাদের আগে একটা গ্রুপ ছিল। সো গ্রুপটায় হিউজ মেম্বার ছিল, 50,000 মতো মেম্বার ছিল, বাট অনেকেই জানো ব্যাপারটা যে গ্রুপ একেবারে বসতে হয়ে গেছিলো। সো গ্রুপটাকে আমরা হচ্ছে ওই গ্রুপের কার্যক্রম বন্ধ করে দিচ্ছি, নতুন গ্রুপের কার্যক্রম শুরু করছি। সো সবাই জয়েন হয়ে নাও, আমরা একটা বিশাল কমিউনিটিতে পরিণত হবে ইনশাল্লাহ। আর প্রতিটা ক্লাসের শেষে মোটিভেশন দিই। আসলে মোটিভেশন কখনোই কাজ করো যদি নিজের কিছু করার ইচ্ছা না থাকে বা নিজে কিছু করতে না চাও। হুদাই সারাক্ষণ মোটিভেশন দেখে ভরাই ফেললেও কোনো কাজ হয় না। কতগুলো মোটিভেশন দেখো, এই যে বাংলাদেশি মোটিভেশন স্পিকারের তো অভাব নেই। আর একটা কথা, আমার ক্লাস কিন্তু ক্লাস শেষ, তোমরা চলে যেতে পারো। ছোটো একটা কথা, যে তোমরা অনেকেই কমেন্ট করছিলা যে নেক্সট ফাহাদ স্যার, তারপর অনেকে আবার বলছিল যে অপার ভাইয়ের কপি করি। সো ভাই ব্যাপারটা এরকম যে স্টুডেন্ট গুরুর জিনিস কপি করবে না তো কার কপি করবে? আমি বড় হয়েছি ফার্স্ট স্যারের ক্লাস দেখে, তারপরে ফুল ইন্টারমিডিয়েট পার করছে অপার ভাইয়ের ক্লাস দেখে। সো তাদের কথার প্রভাব আমার উপর থাকবে না, মানে এটা কেমন কথা? থাকবে তো অবশ্যই। সো এইটাকে আমি কোনোভাবেই লজ্জার জিনিস মনে করি না, এটা আমি গর্বের জিনিস মনে করি। আমি যদি ফার্স্ট স্যারকে কপি করতে পারতাম, অপার ভাইকে কপি করতে পারতাম, কিংবা রাজীব ভাইকে কপি করতে পারতাম, আমি নিজেকে গর্বিত মনে করতাম। বিকজ আমি হচ্ছে যোগ্য গুরুদের যোগ্য উত্তরসূরিতে পরিণত হই সেই জন্য। সো অনেকেই বলবা যে পীর ভক্ত, হ্যাঁ হতেই পারে, আমি কারো ভক্ত হতেই পারে, এটা আমার পার্সোনাল ম্যাটার। অপার ভাইকে আমার ভালো লাগতেই পারে অন্য যে কোনো টিচারের থেকে, ফার্স্ট স্যারকে আমার অন্য যে কোনো সব টিচারের থেকে ভালো লাগতেই পারে ফার্স্ট স্যারের ক্লাস। সো এখানে কপিরও কিছু নাই যে আমি কপি করি, পড়া তো সবই এক, তাই না?
সো আমি যেহেতু তাদের কাছ থেকে শিখছি, এই যে 9-10-এর পড়াগুলো আমি তাদের কাছ থেকে ফার্স্ট স্যারের ক্লাস দেখে আমি ওই সময় পড়ছি। তো ইন্টারমিডিয়েটের পড়া আমি পড়ছি অপার ভাইয়ের ক্লাস দেখে। সো আমি যখন ইন্টারমিডিয়েট পড়াতে যাব তখন অপার ভাইয়ের কোনো লাইন অবশ্যই এসে পড়বে। সো এটাই। আর হচ্ছে টিচারদের ভিতরে তোমরা কমেন্টে উল্টাপাল্টা বিভিন্ন জিনিস করো, যে টিচারদের ভিতর জ্ঞানজাম লাগানোর চেষ্টা করো। দেখো আমার আনাস ভাইয়ের মোটিভেশনও ভালো লাগে, অপার ভাইয়ের ক্লাসও ভালো লাগে। সো এখন যদি তোমরা বলো যে আমি আনাস ভাইয়ের পক্ষে না অপার ভাইয়ের পক্ষে, আমি কারোরই পক্ষে না ভাই, তারা আমার টিচার, এতটুকুই শেষ কথা। এখানে অপার ভাই ভালো কি আনাস ভাই ভালো এইরকম কোনো ডিবেটের মধ্যেই আমি নাই। আর প্লিজ এই যে নেক্সট অপার ভাই, নেক্সট ফাহাদ স্যার, এই টাইপের কমেন্টগুলো করো না। ফাহাদ স্যারই, অপার ভাই, আনাস ফেরদাউসি। আমি এত বড় কিছু হইতেও চাই না, এত বড় কিছু না এবং ফিউচার হইতে চাই না। আমি জাস্ট আমার পড়াইতে ভালো লাগে, এই জন্য পড়াই, এতটুকু আর কিছুই না। এই তো এতটুকুই ছিল বলার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।